প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। সাথে আছি আমি তোমাদের মুকুল স্যার। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় সেকেন্ড পেপার, দ্বিতীয় পত্র, সংগঠিতকরণ, অধ্যায় 4। ইতিমধ্যে তোমাদের সাথে আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি চ্যাপ্টার শেষ করে দিয়েছি। তো চতুর্থ চ্যাপ্টারে সংগঠিতকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি একটু বলে রাখি, আমাদের পরবর্তীতে যতগুলোই চ্যাপ্টার আছে প্রত্যেকটি চ্যাপ্টার একটি অন্যটির সাথে, প্রত্যেকটি চ্যাপ্টারের বিষয়সমূহ যে টপিকস রয়েছে একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। একটা বিষয় ব্যাখ্যা করতে গেলে তোমার পূর্বের কোনো একটি বিষয়ের রেফারেন্স টানতে হবে, পূর্বের বিষয়টি মনে রাখতে হবে। কাজেই আমি বারবার বলছি, এখনও বলছি যে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার, এই সেকেন্ড পেপারের প্রথম থেকেই যে টপিকগুলো আছে সে টপিকগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, বিশেষ করে দ্বিতীয় চ্যাপ্টার থেকে। তাহলে চলো আজকের আলোচনায় চলে যাই। আমাদের আজকের চ্যাপ্টারের নাম সংগঠিতকরণ, ইংরেজিতে বলে অর্গানাইজিং। এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। যেমন বিভিন্ন সময় আমরা বলি যে অমুক অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে কে, তমুক অনুষ্ঠানকে অর্গানাইজ করেছে কে। তো ম্যানেজমেন্টে অর্গানাইজ শব্দটি একটু ভিন্ন অর্থ আছে। অর্গানাইজিং শব্দটি এসছে অর্গানিজম শব্দ থেকে, যার অর্থ শরীরের বিভিন্ন অঙ্গ। তবে ম্যানেজমেন্টে অর্গানাইজার শব্দটি বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন সামগ্রীকে ব্যবহার। একটা প্রতিষ্ঠানে অনেক উপাদান আছে, মানুষ আছে, যন্ত্রপাতি, মেশিন, অফিস, আসবাবপত্র, সামগ্রী ইত্যাদি। তো আসলে সংগঠন বলতে পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একদল জনগোষ্ঠীকে বোঝায় যারা বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। যেমন আমি যদি বলি, ধরো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটি একটি সংগঠন। এখানে অনেকগুলো লোক, তারা পারস্পরিক সম্পর্কযুক্ত, তারা একত্রিত হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবায়নকে, সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে। ঠিক তেমনিভাবে আবার সংগঠন বলতে প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে সম্পর্কযুক্ত উপকরণ সময়ের একত্রীকরণ বোঝায়। একটি প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন করতে অনেক বিষয় দরকার হয়, যেমন মানুষ, যন্ত্রপাতি, মেশিন, আসবাবপত্র, চেয়ার, টেবিল, এই সব কিছুই একসাথে সম্পর্কযুক্তকরণ করার জন্য যে উপকরণ সমূহ দরকার, এই উপকরণ সমূহের একত্রীকরণকে আমরা বলি সংগঠন। তো যাই হোক, পরীক্ষা যদি সংগঠনের সংজ্ঞা আসে, সিম্পলি 1 মার্কের জন্য আমরা দিতে পারি যে উদ্দেশ্য অর্জনের জন্য পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের মধ্যে একটি সম্পর্কের কাঠামো গড়ে ওঠে। এই সম্পর্কের কাঠামোকে সংগঠন বলা হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যখন অনেক মানুষ কাজ করে তখন তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের একটা সুনির্দিষ্ট কাঠামো দেয়া হয়। যেমন একটা প্রতিষ্ঠানে যখন অনেক মানুষ কাজ করে, সবাই একসাথে কাজ করে না, কেউ নেতৃত্ব প্রদান করে আর কেউ নেতৃত্ব পালন করে। তো এই যে কে নেতৃত্ব দেবে, কে নেতৃত্ব পালন করবে, কে অর্ডার দেবে, কে অর্ডার শুনবে, এই যে এই বিষয়ের মধ্যে একটা সম্পর্ক কাঠামো তৈরি হয়ে যায়, আর এই কাঠামোটি সংগঠন তৈরি করে দেয়। এটাকে বলা হয় সংগঠন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের মধ্যকার যে একটি সম্পর্ক কাঠামো গড়ে ওঠে, এই সম্পর্কের কাঠামোকে আমরা বলবো সংগঠন। যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাই। আমরা দ্বিতীয় একটি টপিকস, সেটি হচ্ছে সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ। সংগঠন, স্টেপস অফ অর্গানাইজিং। এল অ্যালেন এর মতে সংগঠন প্রক্রিয়ার, উনি ওনার সংজ্ঞার ভিতরে 4টি পদক্ষেপের কথা বলেছেন। একটি হচ্ছে কার্য বিভাজন, অন্যটির দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, অন্যটির দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ, এবং 4 নম্বরে পারস্পরিক সম্পর্ক স্থাপন। এখন এই প্রত্যেকটি স্টেপসকে আমরা ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব। আমি একটু বলে রাখি যে তোমাদের এই সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ, এই যে এখানে 4টি আছে, যদি প্রশ্ন করে কে দিয়েছেন, উত্তর হবে অ্যালেন। এই 4টি পদক্ষেপ তোমাদের একদম ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে, ধারাবাহিকভাবে সিরিয়ালে। অনেক সময় পরীক্ষায় 4টি পদক্ষেপ একটা বক্সের মধ্যে দিয়ে উদ্দীপক তৈরি করে দেয়, কাজেই এগুলো সিরিয়ালি তোমাদের মনে রাখতে হবে।
আমরা এরপর চলে যাব এই প্রত্যেকটি স্টেপসের ব্যাখ্যায়। প্রথমে আমরা যাব কার্য বিভাজন। কার্য বিভাজন হচ্ছে একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের কাজ থাকে। এই সংগঠনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কার্যাবলী যে আছে এই কার্যাবলীকে সঠিকভাবে শনাক্ত করে তার প্রকৃত অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। কারণ সঠিক কাজ যদি সঠিকভাবে ভাগ না করলে উপযুক্ত কর্মীকে উপযুক্ত দায়িত্ব দেওয়া সম্ভব না। যেমন ধরো একটি প্রতিষ্ঠানে, আমি যদি তোমার কলেজের কথাই বলি, তোমার কলেজে অনেকগুলো কাজ আছে। যেমন টিচাররা ক্লাস নিচ্ছে, হিসাব রক্ষণে যিনি কাজ করেন উনি ছাত্রদের থেকে টাকা কালেকশন করছেন, ডিসিপ্লিনে যিনি আছেন তিনি ডিসিপ্লিন দেখছেন, আবার মাঠে যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন তারা কর্মচারী দেখছেন, লাইব্রেরিতে একজন টিচার বা ম্যাডাম বসে থাকে, তারা লাইব্রেরিগুলো দেখছেন। তাহলে যতগুলো কাজ আছে অনেকগুলো কাজকে আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছে। এই আলাদা আলাদা ভাগ করে দিয়ে এবং প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কর্মীকে দায়িত্ব দেওয়া হয়। তাহলে সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে কার্য বিভাজন। প্রতিষ্ঠানে যতগুলো কাজ আছে সেই কাজগুলোকে সর্বপ্রথমে আলাদা আলাদা ভাগ করে প্রত্যেক ভাগের জন্য একজন উপযুক্ত কর্মীকে দায়িত্ব দিতে হবে। আচ্ছা, এরপরে 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। কাজ ভাগ করার পরে প্রতি কাজের জন্য দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা টানতে হবে। অর্থাৎ যে এই ভাগের যে কাজ করবে সে ওই ভাগের ওনার কাজের কি কি দায়িত্ব, ওনার কর্তৃত্ব কি কি আছে। যেমন হিসাব রক্ষণে যিনি কাজ করেন ওনার দায়িত্ব কি, ছাত্রদের থেকে টাকা কালেকশন নেওয়া এবং সেই টাকা যথাযথ হিসাব করে তিনি ব্যাংকে জমা দিয়ে প্রতিষ্ঠানের প্রধানের কাছে একটি জবাবদিহি করবেন। এটি হচ্ছে ওনার দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, এই দায়িত্ব কর্তৃত্ব আরেকটু ক্লিয়ার করি আমি। কোনো কাজের জবাবদিহি করা হচ্ছে দায়িত্ব, আর কর্তৃত্ব হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আচ্ছা, তো এই উভয়ের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক সম্পর্ক থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। কোনো কাজে যদি দায়িত্ব অনেক বেশি হয়ে যায়, কর্তৃত্ব কম হয়, তাহলে ওই কাজটি সঠিকভাবে সফলভাবে শেষ করা সম্ভব হবে না। আবার যদি কোনো কাজের কর্তৃত্ব অনেক বেশি থাকে, দায়িত্ব কম থাকে, তাহলে সেখানে ক্ষমতার অপব্যবহার হবে। আচ্ছা, এই দায়িত্ব কর্তৃত্ব সবসময় সমান হওয়া উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রত্যেকই ব্যক্তি যদি তাদের দায়িত্ব কর্তৃত্ব বুঝে নেয়, সে অনুযায়ী কাজ করে সচেষ্ট হয়, ফলে কার্যক্ষেত্রে প্রতিষ্ঠানের এবং তাদের ব্যক্তিদের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি পায়। আমরা এরপরে চলে যাব পরবর্তী টপিকসে। দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণের পরে, অর্থাৎ কে কি কাজ করবে, এরপরে বিশেষজ্ঞ ব্যক্তিদের হাতে প্রত্যেকটা বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ করতে হবে। যে দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নিরূপণ করার পরে প্রত্যেক কাজে নিয়োজিত ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে তাদের দায়িত্ব ও কর্তৃত্ব বুঝিয়ে দেয়। এখানে দায়িত্ব এবং কর্তৃত্ব অবশ্যই সমান হতে হবে। এরপরে রয়েছে পারস্পরিক সম্পর্ক স্থাপন। সংগঠন প্রক্রিয়ার এই শেষ ধাপ হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা। অর্থাৎ কে কার আদেশ পালন করবে, কে কাকে বস বলবে, কে কার সাবঅর্ডিনেট হবে, কাকে আদেশ প্রদান করা হবে ইত্যাদি এখানে বিষয় নির্দিষ্ট করা হয়। আর আরেকটি বিষয় এখানে মাথায় রাখা হয় যে অবশ্যই দ্বৈত অধীনতা পরিহার করা হয়। তোমরা দ্বৈত অধীনতা কি তোমরা ইতিমধ্যে জেনেছো, দ্বিতীয় চ্যাপ্টারে সেখানে হেনরি ফেলের 14টি নীতি ছিল, সেই নীতির মধ্যে আমরা ডুয়েল সাবঅর্ডিনেশন অর্থাৎ দ্বৈত অধীনতার কথা বলেছি। একজন মাত্র ব্যক্তি আদেশদাতা হবেন, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। অর্থাৎ একজন ব্যক্তি একাধিক ব্যক্তির আদেশ পালন করতে পারবে না, তাহলে তার কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ। আমরা যদি বলি যে সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে কার্য বিভাজন, 2 নম্বরে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ এবং সর্বশেষ কাজ হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে চলে যাব পরবর্তী প্রশ্নে, আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। আদর্শ সংগঠনের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে প্রথমে রয়েছে উদ্দেশ্য কেন্দ্রিকতা। উদ্দেশ্য কি তোমরা জানো। সংগঠনের প্রথম এবং প্রধান এই বৈশিষ্ট্য হলো এটি এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে মুখ্য ভূমিকা পালন করতে হয়। যেমন মনে করো ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি, সেবা প্রদান করা। উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি, যে মানসম্মত পণ্য সময় মতো ভোক্তাদের রুচি এবং চাহিদা মতো সরবরাহ করা।
ঠিক তেমনিভাবে প্রত্যেকটা সংগঠনের সম্পর্ক বা কার্যাবলী এমনভাবে হবে যে সে প্রতিষ্ঠানের বা সংগঠনের যে উদ্দেশ্য থাকে, প্রধান যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে তার যাবতীয় কর্মকাণ্ড আবর্তিত হবে। এরপরে হচ্ছে সহজবোধ্যতা। সংগঠন যতটা সহজবোধ্য হয় ততটাই প্রতিষ্ঠানের জন্য ভালো। সংগঠন চার্ট দেখে যাতে বাইরে কেউ সহজেই বুঝতে পারে যে এর উপর থেকে নিচ পর্যন্ত পারস্পরিক সম্পর্ক কি, অর্থাৎ কে কার বস, কে কার সাবঅর্ডিনেট হবে, কে কার কর্তৃত্ব এবং ক্ষমতা কতটুকু, এই বিষয়টা হচ্ছে সহজবোধ্যতা। এরপরে বিশেষায়নের সুযোগ 3 নম্বরে রয়েছে। আসলে বিশেষ কাজে কর্মী বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের সুযোগকে আমরা এই বিশেষায়নের সুযোগ বলি। একটা উত্তম সংগঠন প্রতিষ্ঠানে এই কাজগুলোকে এমনভাবে বিভাজন করা হয় যাতে বিশেষায়নের সুযোগ সৃষ্টি থাকে। প্রতিষ্ঠানের একজন কর্মী যদি একটা কাজ করে তবে সে ওই একক কাজে দক্ষতা অর্জন করতে পারে, কিন্তু তাকে যদি একই সাথে একাধিক কাজ দেওয়া হয় তবে তার পক্ষে কোনো কাজে যথেষ্ট জ্ঞান ও দক্ষতা অর্জন সম্ভব হয় না। তাই সংগঠনে সাধারণত এই যে কার্য বিভাজন এবং দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণকালে এই বিষয়ের প্রতি অবশ্যই গুরুত্বারোপ করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব। আচ্ছা, যে কর্তৃত্ব হলো আদেশ দানের ক্ষমতা, আমি বলেছি, আর দায়িত্ব হলো জবাবদিহিতা করার বাধ্যবাধকতা। কোনো ব্যক্তি বা বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব কতটা তার সুস্পষ্ট বর্ণনা ও যথাযথ অনুসরণ একটি ভালো সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রতিষ্ঠান যদি বড় হয়, এর কাজ যত জটিল হয় ততই সেখানে বিভিন্ন ধরনের বিভাগ প্রতিষ্ঠা ও ব্যক্তি নিয়োগের প্রয়োজন পড়ে। আর এই সমস্যার জন্য প্রত্যেক ব্যক্তি ও বিভাগের দায়িত্ব কর্তৃত্ব সুস্পষ্টভাবে বর্ণনা করা না হলে ভুল বোঝাবুঝি ও জটিলতার সম্ভাবনা সৃষ্টি হয়ে থাকে। তাই একজন ভালো সংগঠক তার প্রতিষ্ঠানের উপর নিচ পর্যন্ত, মানে উপর থেকে নিচ পর্যন্ত সকল পদে যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সকলে দায়িত্ব কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দেশ করার সাধারণত প্রয়াস করে থাকেন। এরপর হচ্ছে ভারসাম্যপূর্ণতা। ভারসাম্যপূর্ণতা হচ্ছে একটা সংগঠনে অনেকগুলো বিভাগ থাকে, এই বিভাগের প্রত্যেকের কাজ যাতে সমান হয়। একটা বিভাগের কাজ অনেক বেশি আর একটা বিভাগের অনেক কাজ এমনটি না, এবং প্রত্যেক বিভাগে যেন মনে করে তার কাজগুলো গুরুত্বপূর্ণ, এবং এমন মানসিকতা থাকতে হবে যেন বিভাগের সদস্যরা বা বিভাগে যারা কর্মরত রয়েছেন প্রত্যেকেই পরস্পরের প্রতি সহযোগী ও শ্রদ্ধাশীল থাকে। আনুগত্য শৃঙ্খলা 6 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ। আদর্শ সংগঠনে আনুগত্য ও শৃঙ্খলা বজায় থাকে, প্রত্যেকের কাজ নির্দিষ্ট থাকে, যার যার কাজ সে সে করে, যার কারণে আনুগত্য ও শৃঙ্খলা রক্ষা হয়। আরেকটি বিষয়, যেমন কার্যক্ষেত্রে মানে এই আনুগত্য শৃঙ্খলার ফলে কোনো বিশৃঙ্খলা দেখা দেওয়ার কোনো সুযোগই থাকে না। এই প্রতিষ্ঠানের জোরাময় শিকলের নীতি অনুসরণ করা, প্রত্যেকেই অন্যের সাথে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে থাকে। উপর থেকে নিচ পর্যন্ত পর্যায়ক্রমে কর্তৃত্ব রেখা প্রবাহিত হয়, প্রত্যেকে তার ঊর্ধ্বতনের নির্দেশ মান্য করার বাধ্য থাকে, ফলে আনুগত্যহীনতার সুযোগ থাকে না। যেহেতু সংগঠনে আমি একটা চার্টের কথা বলেছি, উপর থেকে নিচ পর্যন্ত সংগঠন কে কার আদেশ শুনবে, আদেশ পালন করবে, কাজেই এখানে একটা বাধ্যবাধকতা তৈরি হয় বসদের প্রতি, যে বস একটি কথা বলেছেন তার কাজটি বা কথাটি শুনতেই হবে। তো এই আনুগত্যের কারণে সাধারণত প্রতিষ্ঠানে একটা শৃঙ্খলা বজায় থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব সংগঠনের মূল নীতি। আমি একটু কথা বলে রেখে এখানে, তোমরা অনেকেই দেখেছি খাতায় লেকচার জমা দিলে এই নীতিগুলো আমি যেভাবে স্লাইড তৈরি করি ওভাবেই তোমরা খাতার মধ্যে লিখে দাও, কিন্তু আমি এই সংগঠনের মূলনীতির আমি প্রত্যেকের খাতা দেখব, নোট দেখব, যে আমি যে কথা বলি এই কথাগুলোর ব্যাখ্যা এখানে তোমরা দাও কিনা। যেমন লক্ষ্যের নীতি, এখানে আমি ব্যাখ্যা দিই নাই, আমার লেকচার শুনে আমার মুখের কথা শুনে অবশ্যই তোমাদের খাতায় নোট করতে হবে, আমি এগুলোর পুরো মার্কিং করব। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্যের নীতি। লক্ষ্য কি ইতিমধ্যে আমরা পরিকল্পনা অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারে আমরা জেনে আসছি। হ্যাঁ, প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠন গড়ে তোলার নীতিকেই সাধারণত লক্ষ্যের নীতি বলে। লক্ষ্যের নীতির মূল কথা কি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য বা লক্ষ্য থাকে এই লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে তো যাবতীয় কার্যাবলী আবর্তিত হয়। আচ্ছা, এরপরে কার্যকর সংগঠন প্রতিষ্ঠায় সংগঠককে প্রথমেই এই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যকে বিবেচনা করতে হয়। লক্ষ্য যেমন হবে সংগঠকের সেভাবে গড়ে তোলা আবশ্যক। এলাকার উন্নয়নের একটা ক্লাব গড়তে যে সংগঠনকে যেভাবে তৈরি করা প্রয়োজন হয়, একটা ব্যবসা প্রতিষ্ঠানের সংঘকে সেভাবে গড়ে তুললে চলবে না। মনে করো
হসপিটাল একটা সংগঠন, স্কুল কলেজ একটা সংগঠন, আবার একটা মুদি দোকান এক ধরনের সংগঠন। আর তিনটা তুমি তিনভাবে গড়ে তুলতে চাইলে একই ধরনের চিন্তা ভাবনা করে একই ধরনের নীতি নিলে হবে না। এরপরে রয়েছে দক্ষতার নীতি। কম শক্তি ও উপায়ে উপকরণ ব্যয় লক্ষ্য অর্জনের নীতি হলো দক্ষতার নীতি। আমি আবারও বলছি, কম শক্তি ও উপায় উপকরণ ব্যবহার করে লক্ষ্য অর্জনের নীতি হলো দক্ষতার নীতি। আশা করি বুঝতে পারছো। ব্যবস্থাপনা সংগঠনের প্রতিষ্ঠার দক্ষতার বিষয়টি সবসময় সামনে রাখতে হয়। সংগঠনের মধ্য দিয়ে সাধারণত প্রতিষ্ঠানের ক্ষমতা, দায়িত্ব, কার্যপ্রবাহের গতিপথ রচিত হয়। যেখানে যে বিভাগ খোলা প্রয়োজন, দায়িত্ব কর্তৃত্বের প্রত্যেকের জন্য যেভাবে নির্ধারণ করা উচিত, সম্পর্কে যেভাবে ঠিক করে দেওয়া আবশ্যক, তা যদি করা না হয় তাহলে পরবর্তী সময়ে যত নিষ্ঠা সহকারে কাজ করা হোক না কেন, দক্ষতা সহকারে তার সম্পাদন বা কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব হয় না। এরপরে 3 নম্বরে কাম্য পরিসর নির্ণয়ের নীতি। একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করার নীতিকেই কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলে। বিষয়টি আরেকটু বলি। একজন অধস্তন বা ঊর্ধ্বতন ব্যক্তি ঠিক কতজন কর্মীকে নিয়ন্ত্রণ করতে পারবে সেটার একটা নীতি, সেই আলোকে কাজ করাকে কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলা হয়ে থাকে। একজন লোকের আন্ডারে ধরো যদি 20 জন লোক থাকে, আর একজন লোকের আন্ডারে যদি 100 জন লোক থাকে, তাহলে কোন বিভাগে কাজটা সঠিকভাবে হবে? অবশ্যই যার আন্ডারে 20 জন লোক থাকে। আবার যদি একজন লোকের আন্ডারে 2 জন করে লোক থাকে, তাহলে প্রতিষ্ঠানের ব্যয় অনেক বেড়ে যাবে। এই জন্য প্রতিষ্ঠানের লোক ঊর্ধ্বতন নির্বাহীর তত্ত্বাবধানে এমন সংখ্যক থাকা উচিত, খুব বেশিও না, খুব কমও নয়। এই বিষয়টাকে কাম্য পরিসর নির্ণয় নীতি বলা হয়। জোড়াময় শিকলের নীতি। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেক বিভাগ উপবিভাগে একে অন্যের সাথে সংযুক্ত করার নীতিকেই জোড়াময় শিকলের নীতি বলে। একটি মজবুত ব্যবস্থাপনা সংগঠনে জোড়াময় শিকলের নীতি সাধারণত অনুসরণ করা হয়। এই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রত্যেক বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির কাছকে এমনভাবে একে অন্যের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয় যাতে কেউই এর বাইরে না থাকে। এরূপ শিকল প্রতিষ্ঠার ফলে কর্তৃত্ব প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে আদেশ দান ও এর বাস্তবায়ন সহজ হয় এবং দলীয় প্রচেষ্টা জোরদার হয়। এরপরে আমি দেখতে পাচ্ছ 6 নম্বরে, 5 নম্বরে দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। সংগঠনে প্রত্যেকটা বিভাগে কর্মরত ব্যক্তিবর্গের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়। কারণ নির্দিষ্টভাবে দায়িত্ব কর্তৃত্ব দিলে প্রত্যেকেই যার যার কাজ করবে এবং কাজের ফলে পারস্পরিক কোনো সম্পর্ক বা ঝামেলা তৈরি হবে না, সম্পর্ক নষ্ট হবে না এবং ঝামেলাও তৈরি করা হবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর আদেশের ঐক্যের নীতি। এই নীতির মূল কথা হচ্ছে একজন ব্যক্তির আদেশ যেতে হবে না একজন ঊর্ধ্বতন ব্যক্তি। কারণ একজন ব্যক্তিকে যদি একাধিক ব্যক্তি আদেশ প্রদান করেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ঠিকভাবে করতে পারবে না, অর্থাৎ দ্বৈত অধীনতা পরিহার করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি সারল্য ও সুস্পষ্টতার নীতি। সংগঠন কাঠামো চিত্র দেখে, অর্থাৎ যে সংগঠন চার্ট, এই চার্ট দেখে যেন এর বিভাগ, উপবিভাগ, কর্তৃত্ববাহু ইত্যাদি সম্পর্কে বোঝা যায় এবং দায়িত্ব ও কর্তৃত্ব যেন সহজেই বুঝে নিতে পারে। এটা নিশ্চিত করার নীতিকে সারল্য সুস্পষ্টতার নীতি বলা হয়। অর্থাৎ সংগঠন চার্ট দেখেই প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত কে কার তত্ত্বাবধানে কাজ করবে, কার কথা শুনবে এবং কাকে আদেশ দেবে, এই বিষয়টি নিশ্চিত করার নীতিকেই সারল্য ও সুস্পষ্টতার নীতি বলা হয়। ব্যবস্থাপনা সংগঠন এমন হওয়া আবশ্যক যাতে তা সহজ ও সরল হয়। এরূপ সংগঠন কাঠামো থেকে সংগঠনের বিভিন্ন ভিতরে ও বাইরে যে কেউ যেন এর স্তর বিন্যাস, কর্তৃত্ব রেখা এবং জনশক্তি ও বিভাগ সম্পর্কে ধারণা লাভ করতে পারে। প্রত্যেকেই যেন তার ঊর্ধ্বতন ও অধস্তন সম্পর্কে এবং নিজস্ব দায় দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। এরপর হচ্ছে বিশেষায়নের নীতি। আচ্ছা, বিশেষায়নের বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্মবিভাজন ও দায়িত্ব অর্পণের নীতিকেই বিশেষায়নের নীতি বলে। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্মবিভাজন ও দায়িত্ব অর্পণের নীতিকেই বিশেষায়নের নীতি বলে। অর্থাৎ যেই ব্যক্তি যেই কাজে এক্সপার্ট তাকে যদি ওই কাজটি করতে দেওয়া হয়, বা একজন ব্যক্তিকে একটি কাজে যদি বারবার করতে দেওয়া হয়, তাহলে উনি ওই কাজে এতটাই দক্ষ হয়ে যাবেন যে ওনার সাথে ওই কাজটি করে আর কেউ, ওনার মতো ওই কাজটি আর কেউ ভালো করে করতে পারবে না।
এতে কার্যদক্ষতা বাড়ে এবং প্রতিষ্ঠানের সর্বস্তরে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। কার্য বিভাজনকালে এই বিষয়ে যথাযথভাবে গুরুত্ব রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে সংগঠনের মূল নীতিমালা, এই নীতিমালাটা তোমরা খুব ভালো করে পড়বে। এখান থেকে সাধারণত প্রশ্ন আসে যে লক্ষ্যের নীতি কি, দক্ষতার নীতি কি, কাম্য পরিসর নির্ণয়ের নীতি কি, জোড়াময় শিকলের নীতি কি। আমি যে লেকচারটা দিয়েছি এই লেকচারের মধ্যে থেকে প্রত্যেকটা নীতির জিস্ট অর্থাৎ মূল যে কথা খাতায় তুলে আমাকে দেখাবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা সংগঠনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বাসায় ভালো করে পড়াশোনা করো, আর আশা করি ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।